জয়মা রহমান সহ পরিবারের সদস্যদের খালেদা জিয়ার কবর জিয়ারত। দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরে শ্রদ্ধা, দুপুরে সব মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া। টাঙ্গাইল 1 আসনে ইসলামী আন্দোলন সহ 3 প্রার্থীর মনোনয়ন বাতিল। ময়মনসিংহে বাতিল লেবার পার্টির প্রার্থিতা। সারা দেশে চলছে যাচাই বাছাই। টার্গেট কিলিং এর হুমকিতে শতাধিক ব্যক্তি, 3 ধাপে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি, সমন্বিত উদ্যোগের তাগিদ। সারা দেশেই হাড় কাঁপানো শীত, 7 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। যশোরে তাপমাত্রা নামল 8 ডিগ্রিতে। 15 জানুয়ারি পর্যন্ত তীব্র শীতের আভাস আবহাওয়া অফিসের। এবং বাণিজ্য মেলা শুরু হচ্ছে, কাল থাকছে 350 স্টল প্যাভিলিয়ন। আন্তর্জাতিক মান নিশ্চিতে বৈশ্বিক শর্ত মানার তাগিদ। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছি শরীফ রওশন। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জয়মা রহমান সহ পরিবারের বাকি সদস্যরা। শুক্রবার সকাল 10:30টায় পরিবারের সদস্যদের নিয়ে সমাধিস্থলে আসেন তারা। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য দাঁড়িয়ে প্রার্থনা করেন পরিবারের সদস্যরা। এর আগে সকাল থেকেই শীত উপেক্ষা করেই সমাধিস্থলে ভিড় করেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। শোক, শ্রদ্ধা, দোয়ার ভালোবাসায় বেগম খালেদা জিয়ার কবরের পাশে পরিবারের সদস্যরা। বেলা 10:30টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ স্বজনরা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া মোনাজাত করেন তারা। এর আগে সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে জিয়া উদ্যানে সর্বস্তরের মানুষের ঢল নামে। ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর দীর্ঘশ্বাসে সবাই স্মরণ করেন প্রিয় নেত্রীকে। কুয়াশাচ্ছন্ন সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার আপোষহীন নেতৃত্ব ও হার না মানা নীতি আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে। 1986 সালে নির্বাচনে চলে গেলেন, এর সাথে সাথে রাতের অন্ধকারে হাত মিলিয়ে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশি বিদেশি সাংবাদিকদেরকে উত্তর দিয়েছিলেন, বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। এই বক্তব্যের ভিত্তিতে দেখা গেল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামের পাশে যোগ হলো আপোষহীন নেত্রী। বাংলাদেশের ইতিহাসে ওনার মতো সর্বজন শ্রদ্ধেয় নেতা ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্দেহ। আমাদের এই মুহূর্তের অন্যতম দায়িত্ব ওনার জন্য দোয়া করা, সেই দোয়াটা আমরা করছি। ধন্যবাদ। বাংলাদেশের 20 কোটি মানুষের ঐক্যের প্রতীক আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আজকে আমরা তার কবর জিয়ারতের জন্য আমরা এসেছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। গত 31শে ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। সাব্বির রোজ, এখন, ঢাকা। এদিকে সকাল থেকেই বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সমাধিস্থলে ভিড় করতে থাকেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়তে থাকে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিপন। রিপন, সকাল থেকেই তো ভিড় দেখছেন, এখন সেখানকার কি পরিস্থিতি? যারা আসছেন সমাধিস্থলে তারা কি বলছেন? রওশন, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকেই ভিড় একটু একটু করে বাড়ছে। আমরা ঠিক যদি আপনাকে বলি তাহলে আজকে কিন্তু সকালটি কুয়াশাচ্ছন্ন ছিল এবং শৈত্যপ্রবাহ হয়েছে, কাজে একটি বৈরী আবহাওয়া ছিল সকালের দিকে। ঠিক সেই আবহাওয়াকে উপেক্ষা করে সাধারণ মানুষ তারা কিন্তু আজকে এই জায়গাটিতে সমাধিস্থলে আসছেন এবং তাদের যে প্রিয় নেত্রী তার প্রতি তাদের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং একই সাথে প্রার্থনারত
অবস্থায় আমরা তাদেরকে দেখেছি। আপনি যেমনটি বলছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছেন এবং এসে তাদের যে ভালোবাসা সেটি প্রকাশ করছেন এবং দোয়া মোনাজাতে অংশগ্রহণ করছেন। যেহেতু আজকে শুক্রবার জুম্মাবার ছুটির দিন, কাজেই সকাল থেকেই এই ভিড়টি আমরা আসলে লক্ষ্য করেছি। ব্যবসায়িক প্রতিষ্ঠানদের সংগঠন রপ্তানি বিজিএমই, পোশাক রপ্তানিকারকদের সংগঠন, সেই বিজিএমইর সভাপতি এসেছিলেন। তারপরে বিএনপির কেন্দ্রীয় নেতারা এসেছেন, আমানুল্লাহ আমান এসেছিলেন দুলু সহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের অসংখ্য নেতা তারা এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং গণমাধ্যমের সাথে তারা কথা বলেছেন। তারা বলার চেষ্টা বলেছেন যে বিএনপির এই আপোষহীন নেত্রী, যিনি কখনো তার বাংলাদেশ পন্থার বিপরীতে এমন কোনো কিছু যাতে না হয় যেটি বাংলাদেশের মানুষের বিপরীতে যায় এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে ছোট করে দেখে, সেই রকম কোনো কাজ কিন্তু তিনি কখনো করেন। এই জন্য মানুষের ভালোবাসা, নেতাকর্মীদের ভালোবাসায় তিনি সব সময় সিক্ত হয়েছেন এবং তিনি প্রয়াত হয়ে যাওয়ার পরও সেই ভালোবাসার কিন্তু কোনো কমতি নেই। আপনি জানেন যে 31 ডিসেম্বর সারা বাংলাদেশের মানুষ কিন্তু ঢাকামুখী হয়েছিলেন, সারা ঢাকা শহর জানাজার জায়নামাজে পরিণত হয়েছিলেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আজকে চতুর্থ দিনেও আমরা জিয়া উদ্যানে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে যেটি প্রচারিত হচ্ছিল যে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য জাইমা রহমান এবং তার চাচি শর্মিলা রহমান সহ পরিবারের প্রবীণ সদস্য যারা, তারাও কিন্তু এসেছিলেন, তারাও উপস্থিত হয়েছেন সমাধিস্থলে। কিছুক্ষণ তারা নীরবতা পালন করেছেন, তারপর দোয়া মোনাজাত করেছেন, দাদা দাদির কবর জিয়ারত করেছেন এবং কিছুক্ষণ তারা নীরবে সেখানে অবস্থানরত ছিলেন এবং পরবর্তীতে 10:40 দিকে তারা এই সমাধিস্থল ত্যাগ করেন। আমরা খুব সকাল থেকে যেহেতু এখানে এসেছি, আমরা খুব সকাল থেকেই দেখছি যে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখছি উত্তর বিএনপির নেতাকর্মীরা এসেছেন, যেমন ঢাকা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা এসেছেন। আবার বিভিন্ন সংসদীয় আসন থেকে যারা মনোনীত হয়েছেন, বিএনপির যারা নমিনেশন পেয়েছেন, সেই সকল নেতাকর্মীদেরকেও আমরা আসলে দেখেছি। তো কাজেই আমার কাছে জিয়া উদ্যানের এই ছিল সবশেষ। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সকাল থেকে ভিড় করছেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানকার খবর রাখছেন সহকর্মী মাহবুব রিপন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। মনোনয়ন ফর্মে দেয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি দেখা হচ্ছে ঋণ এবং বিল খেলাপি কিনা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন মনোনয়নপত্রে কোন ধরনের তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে? চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে গতকাল থেকে মূলত মনোনয়নপত্র যাচাই এবং বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। আজকে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 3টি সংসদীয় আসন, চট্টগ্রাম 1 মিরসরাই, চট্টগ্রাম 2 ফটিকছড়ি এবং চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের মনোনয়নপত্র যাচাই এবং বাছাই কার্যক্রম চলছে। সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম 1 মিরসরাই যে আসন, সেই আসনের 10 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল। তার মধ্যে 3 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় এবং 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর এই মাত্র শেষ হয়েছে চট্টগ্রাম 2 ফটিকছড়ি যে সংসদীয় আসন, সেই আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। এর মধ্যে আমরা দেখেছি 3 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, 3 জনের বাতিল করা হয়েছে এবং 3 জনের মনোনয়নপত্র অসঙ্গতির কারণে আজ বিকেল 4টা পর্যন্ত প্রার্থীদের সময় দেওয়া হয়েছে যথাযথ তথ্যগুলো উপস্থাপন করার জন্য। যদি তারা 4টার মধ্যে সেই তথ্যগুলো উপস্থাপন করতে না পারে, সেক্ষেত্রে
3 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে, এমনটি জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখা হচ্ছে তার মধ্যে তারা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি কিনা, বিশেষ করে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। এটির পাশাপাশি সেবাধর্মী যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, চট্টগ্রাম ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, গ্যাস সহ TNT, এ সকল জায়গাতে তাদের কোনো বকেয়া রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এবং স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখেছি যে কয়েকজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মূল কারণ হিসেবে যে 1% ভোটারের স্বাক্ষর যথাযথভাবে উপস্থাপন করা, সেটি কিন্তু তারা করতে পারেননি, যার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন, এই 16টি সংসদীয় আসনের মধ্যে 143 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মনোনয়নপত্র এখন যাচাই বাছাই কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 3টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি যে যাচাই বাছাই কার্যক্রম সেটি পর্যায়ক্রমে আগামীকাল এবং 4 জানুয়ারিতে সম্পন্ন করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহের পর যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। এবং বিশেষ করে ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে সেগুলো যেমন যাচাই বাছাই করা হচ্ছে, তেমনিভাবে আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর কোনো বকেয়া রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে খতিয়ে দেখছেন। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সবশেষ তথ্য। আমরা এবার বরিশালের খবর জানতে চাই। বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কেমন দেখছেন? কতক্ষণ নাগাদ চলবে এই প্রক্রিয়া? যশোর একটু জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আজকে যে মনোনয়নগুলো জমা পড়েছিল সেগুলো যাচাই বাছাই কার্যক্রম চলছে এবং সকাল 10টা থেকেই কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শুরু হয় এবং এতে যারা প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন, তাদের সমর্থকরা উপস্থিত রয়েছেন এবং যাচাই বাছাই আজকে হচ্ছে। বরিশাল 6টি আসনের মধ্যে আজকে 3টি আসনের যাচাই বাছাই কার্যক্রম চলছে। বিশেষ করে 4, 5 এবং 6 নম্বর আসন যেটি রয়েছে সেগুলোর যাচাই বাছাই কার্যক্রম রয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 2 জনের মনোনয়ন যে যাচাই বাছাই কার্যক্রম সেখানে 2 জনকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং বাকিদের 3 জনের যে মনোনয়নপত্র সেটি স্থগিত করা হয়েছে এবং বাকি যারা রয়েছেন, মোট 22 জনের মধ্যে বাকি যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বৈধতা পেয়েছেন এবং যে নীতিমালা রয়েছে নির্বাচনের ক্ষেত্রে, যে নীতিমালাগুলো রয়েছে, প্রচার প্রচারণার ক্ষেত্রে যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথমেই বলে দেওয়া হয়েছে যারা প্রার্থী রয়েছেন তাদের মাঝে, যাতে কেউ সেগুলো লঙ্ঘন না করে, এই ধরনের কিন্তু নির্দেশনা প্রথমেই দেওয়া হয়েছে এবং যাদেরকে স্থগিত করা হয়েছে, যাদের মনোনয়নপত্র, তারাও কিন্তু পরবর্তীতে যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো জমা দিয়ে বৈধতা নিতে পারবেন বলে বলা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ব্যাংকিং কর্মকর্তা থেকে শুরু করে ট্যাক্সের কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা যে মনোনয়নপত্রগুলো যাচাই বাছাইকালে তার কোনো সমস্যা আছে কিনা সেগুলো কিন্তু তুলে ধরেছেন। তো সব মিলিয়ে বলা যায় বরিশালে এখন পর্যন্ত 2 জনকে বাতিল ঘোষণা করা হয়েছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ কার্যক্রমের খবর দিচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। প্রাকৃতিক সম্পদ, কৃষি উৎপাদন এবং বহুমুখী শিল্পের সম্ভাবনার জেলা নাটোর। 12টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত নাটোরের সদর আসন, যে আসনে বইছে ভোটের হাওয়া। 4,68,000 ভোটারের এই আসনটি জাতীয় সংসদের 59 এবং জেলার 2 নম্বর আসন, যেখানে বিভিন্ন প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সেখানকার সবশেষ খবর জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে নাটোর 2 আসনের ভোটারদের চাওয়া পাওয়া এবং প্রার্থীদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? রওশন, সারা দেশের মতো আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যস্ততা সেটি আমরা নাটোরেও লক্ষ্য করছি। আসলে 4টি আসনের এই যে জেলাটি, সেখানে আমরা সকাল থেকে আসলে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে দেখেছি সাধারণ মানুষের মধ্যে চায়ের আড্ডায় বিভিন্ন জায়গায় কিন্তু এই নির্বাচন নিয়ে আসলে আলাপ হচ্ছে। এখানে আসলে এই যে 4টি আসনে আসলে ভিন্ন ভিন্ন চাহিদা রয়েছে। এই চাহিদাগুলো নিয়েই কথা বলবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, একটু জানতে চাই আসলে
যে আসলে এই যে 4টি আসন ভিন্ন ভিন্ন আসলে পরিবেশ এবং ভিন্ন ভিন্ন একেবারেই চলনবিল অধ্যুষিত একটি এলাকা, এখানে সাধারণ মানুষ আসলে আগামী নির্বাচনে কি প্রত্যাশা করছে? রাকিব, আপনি যেমনটি বলছিলেন, আসলে নাটোরের অর্থনীতিটাই মূলত কৃষির উপরে নির্ভরশীল। এখানে বিশেষ করে প্রায় 6.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় এবং বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন হয়। এছাড়া প্রায় 70 থেকে 72 হাজার মেট্রিক টন কিন্তু মাছ উৎপাদন হয়। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে এখানকার অর্থনীতিটা মূলত এখানকার কৃষি নির্ভর। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছে যে তাদের যে এই ভোটের যে প্রত্যাশা বা প্রার্থীদের কাছে যে প্রত্যাশা, যে আগামী যারাই আসবেন তারা যেন কৃষির যে উপকরণের যে মূল্য সেটি যেন কমিয়ে তাদেরকে যে খাদ্যশস্য উৎপাদনে সেটি যেন সহযোগিতা করে। আপনি রাকিব, আপনি তো দেখেছেন যে নাটোরে একটি অর্থনীতি এবং এখানকার একটি পর্যটন সম্ভাবনা রয়েছে, এছাড়া যে শিল্পায়নের যে সুযোগ রয়েছে, আপনি কেমন দেখছেন এটি? আসলে মাহবুব, বিভিন্ন সময় আমরা দেখেছি এখানে কিন্তু চিনিকল আছে এবং একই সাথে এই যে নবাবী আমল থেকে যে স্থাপনা, এবং নাটোর কিন্তু পুরো এই অঞ্চলে বিশেষ করে রাজশাহী নাটোর এটির একটি প্রধান কেন্দ্র ছিল। সুতরাং সাথে এখানকার চলনবিল পর্যটনের অনেক সম্ভাবনা আছে এবং একই সাথে যে চামড়া শিল্প সেটির একটা বড় একটা জায়গা তৈরি হতে পারে, যেখানে কিনা আমরা ঢাকাতে দেখি আসলে নানা ধরনের সমস্যা তৈরি হয়। তো মাহবুব, আসলে এই সমস্ত সম্ভাবনা নিয়েই আগামী দিনে যারা আসলে প্রার্থী হবেন তারা ইস্তেহার সাজাচ্ছেন এবং এই যে নাটোরের যে আসলে অর্থনীতির জায়গাটি সেটি আরো বেশি শক্তিশালী করতে চাচ্ছেন। তো আজকে বিকেল 4:30টায় আমরা ভোটারের ইস্তেহারে সেগুলো নিয়ে কথা বলবো। এই জেলার শীর্ষস্থানীয় যারা নেতা আছেন তাদের সাথে সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এই ছিল নাটোর থেকে আমার কাছে সর্বশেষ। সারা দেশে বেড়েছে শীতের দাপট, 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। রাতভর বৃষ্টির মতোই ছড়ছে কুয়াশা, বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা পড়ায় দেশের বেশিরভাগ জেলায় সূর্যের দেখা মেলেনি। দিনের বেলাতেও হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে কষ্টে দিন কাটছে ছিন্নমূল মানুষের। ঠান্ডার ব্যাহত হচ্ছে কৃষিকাজও। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ। এদিকে ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া এবং শরীয়তপুর চাঁদপুর রুটে শুরু হয়েছে ফেরি চলাচল। যে ঠান্ডা, এই ঠান্ডা আমার এই বয়সে আমি পাইছি না। আর কাজ কাম তো আমরা লেগে যে কষ্টদায়ক। ঠান্ডা খুব বেশি, ঠান্ডা যতটা করতে পারি তাই হইলি কতটা লাগাইছি শরীরের ঠান্ডায় আমার শরীরটা। সেরকম ভাড়া হইতেও হচ্ছে না শীতের কারণে, ঠিক আছে। ওই ধরেন গাড়ি ভাড়া দিয়ে 200-100 এমন থাকছে বাড়ি। আগামী 15 জানুয়ারি পর্যন্ত রাজধানী সহ সারা দেশে তীব্র শীত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বাড়তে পারে কুয়াশার ঘনত্ব। আগামী কয়েকদিনে আবার শীতের অনুভূতি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই রকম যে শৈত্যপ্রবাহ এবং 4-5-এ নেমে আসে উত্তরবঙ্গে সেরকম সম্ভাবনা নাই আপাতত। তবে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার জানুয়ারি মাসে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে অনেক জায়গায় তাপমাত্রা বেড়েছে, তো আগামীকালকেও রাতের তাপমাত্রা অনেকটা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানীর শীতের খবর জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। 15 জানুয়ারি পর্যন্ত তো রাজধানী সহ সারা দেশে তীব্র শীত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে কতটা তীব্র হতে পারে বিস্তারিত জানাবেন। রওশন, যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া অধিদপ্তরে গিয়েছিলাম, সেখানে আমাদের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সাথে কথা হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী যেই জানুয়ারি চলতি মাস জুড়ে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বাড়বে। সেই জায়গা থেকে কিন্তু জানুয়ারির 15 তারিখ পর্যন্ত শীতের তীব্রতা একটু বেশি অনুভূত হবে রাজধানীতে। রাজধানী সহ সারা দেশে আমরা জানি যে সারা দেশের 17টি জেলায় যে শৈত্যপ্রবাহ চলছিল সেটি আপাতত কমে এখন বর্তমানে 7টি জেলায় শৈত্যপ্রবাহ চলছে। তবে রাজধানীতে এই মুহূর্তে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা না থাকলেও
মাঝামাঝি সময় অথবা তারপরে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। আর যদি কুয়াশার কথাটা আমরা যেটা লক্ষ্য করছি আজকে কয়েকদিন ধরে, যেটা আজকে একটু বেশি দেখা যাচ্ছে, এর ঘনত্ব কিন্তু তারা মাঝারি থেকে ঘন আকারে যে একটা হেক্টর হিসেবে যে হিসেব নিকেশ করা হয় আবহাওয়া অধিদপ্তরের যে পরীক্ষানাগার, সেইখানেই কিন্তু এই পরীক্ষায় উঠে এসেছে যে এই ঘনত্ব যদি বাড়ে তাহলে যে শিশিরাঙ্ক আছে, বৃষ্টির মতো যেটা আমাদের কাছে মনে হয়, সেটা কিন্তু দিনের বেলাতেও ঝরতে পারে আকাশ থেকে। তো সব কিছু মিলিয়ে যে রাজধানীতে আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আমি এই মুহূর্তে আছি সংসদ ভবন এলাকা চন্দ্রিমা উদ্যানের পাশে, যেখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। এই তীব্র শীতকেও কিন্তু উপেক্ষা করে তারা সদ্য প্রয়াত বেগম জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন। তো এখানেও বেশি মানুষের সমাগম দেখা যাচ্ছে। রওশন। রাজধানীর শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। নতুন বছরের শীতের আমেজে নাগরিক ভাবনায় উত্তাপ ছড়াচ্ছে ভোটের হাওয়া। সারা দেশের মতো চট্টগ্রামেও সেই হাওয়া দোলা দিচ্ছে নারী ভোটার এবং সচেতন নারী সমাজকে। দীর্ঘ সময় সুষ্ঠু নির্বাচনের স্বাদ না পাওয়া এই অংশের মাঝে নতুন বাংলাদেশে নতুন ভোট নিয়ে আগ্রহ আর প্রত্যাশার কমতি নেই। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, স্বপ্ন কিংবা নারীর ক্ষমতায়ন, সবকিছু যে শহরের নারীদের অনেক আক্ষেপের গল্প, সেই নারীরা চান তাদের সুযোগ আর অধিকারের বাস্তবায়ন। ফয়সাল করিমের প্রতিবেদন। চট্টগ্রামের জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও এ শহর এখনও সেভাবে নারীবান্ধব হয়ে উঠতে পারেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, মাতৃত্ব কিংবা নারীর ক্ষমতায়ন ইস্যুতে তাই এই শহরের নারীদের কাছে নির্বাচন যেন স্বপ্ন আর প্রত্যাশার বুনন। চট্টগ্রামে এবার নারী ভোটারের সংখ্যা প্রায় ৩২ লাখ, যা মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি। তাই পোস্টার, সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি ছাপিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশায় গুরুত্ব পাচ্ছে নতুন বাংলাদেশ, নতুন চট্টগ্রামের স্বপ্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আরা বেগম তেমন ভাবনারই অংশীদার। নির্বাচনকে ঘিরে তার চাওয়া নতুন বাংলাদেশে নিশ্চিত হোক নারী শিক্ষার প্রসার ও উন্নয়ন। নারী ক্ষমতায়ন বা নারীকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার সার্বিক সাপোর্টটা নিশ্চিত করতে হবে অবশ্যই। ফ্যাশন জগতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে কয়েক দশক ধরে কাজ করছেন এই শহরের কয়েকজন নারী উদ্যোক্তা। নির্বাচন বা নতুন সরকার নিয়ে চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক এই ভাইস প্রেসিডেন্টের আছে নানান প্রত্যাশা। ঠিক আছে, এই দুটো জিনিস যদি সরকার করে দিতে পারে, একটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করা, একটা হচ্ছে তাদের মার্কেট তৈরি করা, সেটা দেশে হোক কিংবা আন্তর্জাতিকভাবে হোক, তাহলে আপনার নারী উদ্যোক্তা দাঁড়িয়ে যাবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চান চট্টগ্রামের গণমাধ্যম ও রাজনীতিতে সক্রিয় নারীরা। ভোটে সাংবাদিকদের নির্বিঘ্ন দায়িত্ব পালনও আছে প্রত্যাশায়। ভোট কেন্দ্রে আমরা যারা দায়িত্ব পালন করি গণমাধ্যম কর্মীরা, আমরা সবসময় দেখা যায় কি কোনো না কোনো পক্ষের আমরা হামলার শিকার হয়ে আমরা তাদের তোপের মুখে পড়ি। এটা যেন পড়তে না হয়, আমরা যেন সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি, সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তৎপরতা মানে যেই ভূমিকাটা রাখা উচিত সেটা একটু শিথিল আছে। কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি আর প্রচারণা নয়, চট্টগ্রামের নারী ভোটারদের প্রত্যাশা নতুন বাংলাদেশে নির্বাচন হোক স্বপ্নের মতো, নিশ্চিত হোক জীবনের নিরাপত্তা, আসুক চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন ও কর্মসংস্থানে নতুন দিনের বার্তা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। অস্ত্রের ছড়াছড়ি, সাথে গুজব আর মব ভায়োলেন্স, টার্গেট কিলিংয়ের হুমকি তো আছেই। ইতোমধ্যে নিরাপত্তা বিবেচনায় ৪৩ জনের জীবনের ঝুঁকির তালিকা করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের মধ্যে রাজনীতিবিদ, জুলাই যোদ্ধা, এমনকি সাংবাদিকদের নামও রয়েছে। কি করছে আইন শৃঙ্খলা বাহিনী? নিরাপত্তা ঘাটতি কিভাবে পূরণ করবে? জয়নুল আবেদিনের ক্যামেরায় সে উত্তরই খুঁজেছেন আরিফ হোসেন। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। এভাবেই জীবনের নিরাপত্তার সংখ্যা জানিয়েছিলেন ওসমান হাদি। চেয়েছিলেন রাজপথের মৃত্যু, হয়েছেও তাই। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যার পর তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু খুনি এখনো ধরাছোঁয়ার বাইরে।
অথচ এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে গুজব ছড়িয়ে পুড়িয়ে দেয়া হয়েছে দুটি পত্রিকার অফিস। সেখানেও দাঁড়িয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। কেন? এবার আরেকটি ঘটনার দিকে চোখ রাখা যাক। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় এক যুবককে। এখানেও চুপ আইনশৃঙ্খলা বাহিনী। অবশ্য পরে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। এ তো গেল ঘটে যাওয়া ঘটনার কথা। এখনো টার্গেট কিলিং এর হুমকিতে রয়েছে শতাধিক ব্যক্তি, যাদের মধ্যে 43 জনকে উচ্চ ঝুঁকিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের দেয়া হচ্ছে গানম্যান। যেখানে গানসহ দাঁড়িয়ে এসব ঘটনা দেখে আইনশৃঙ্খলা বাহিনী, সেখানে কতটুকু নিরাপত্তা দিতে পারবে গানম্যানরা? প্রশ্ন ছিল জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের কাছে। ব্যক্তিগতভাবে কাউকে গানম্যান দিয়ে নিরাপত্তা না দিয়ে গোটা দেশকে কিভাবে নিরাপদ করা যায়, নির্বাচনের কিভাবে একটা নিরাপদ পরিবেশ তৈরি করা যায়, সরকারকে সেই পথে হাঁটতে হবে। যদিও ডিএমপি বলছে 3 ধাপে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করেছে তারা। মাঠে থাকবে গোয়েন্দা বাহিনী। প্রথমত নির্বাচন পূর্ববর্তী, দ্বিতীয়ত নির্বাচনের দিন এবং তৃতীয়ত নির্বাচন পরবর্তী সময়। এই সময়গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে এবং সরকারের নির্দেশনা অনুসরণ করে সার্বিকভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি করা, সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি। সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে এই সংকট, বলছে বিশ্লেষকরা। আমরা চাই যে ঘটনা ঘটার পরে যেহেতু আমাদের এখানে আয়োজনগুলো শুরু হয়, সেই আয়োজনগুলো যাতে খুব দ্রুততার সাথে শুরু হয়। রাজনৈতিক কিংবা অন্য কোনো বিবেচনা, অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে বিবেচনা না করে যথাযথভাবে আইন প্রয়োগ করা। এই জায়গাতেও আসলে আমরা খুব ভালো কোনো দৃষ্টান্ত দৃশ্যমান করতে পারছি না। নির্বাচনমুখী বাংলাদেশের এই সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর এবং লোহজংয়ে আলাদা 3টি সড়ক দুর্ঘটনায় 7টি যানবাহনের সংঘর্ষে অন্তত 20 জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখন আশঙ্কাজনক। বৃহস্পতিবার দিবাগত রাত 1টা থেকে শুক্রবার ভোর 5:30 পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ সময় ব্যাহত হয় যান চলাচল। প্রথম ঘটনায় এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ব্রিজের উপর একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয় বাসটিকে। এতে বাসের ড্রাইভার সহ অন্তত 16 জন আহত হয়। অপরদিকে মহাসড়কের লোহজংয়ে একটি দ্রুত গতির পণ্যবাহী কাভার্ড ভ্যান ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়, যাতে আহত হয় আরও 2 জন। এছাড়া শ্রীনগরে ঘন কুয়াশার কারণে একটি কাভার্ড ভ্যান এবং ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। তীব্র শীতেও রাজধানীর সবজির বাজার উত্তাপ। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ঊর্ধ্বমুখী শীতকালীন সবজির দাম, পাশাপাশি বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। তবে দাম নিয়ে বাজারে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতা এবং বিক্রেতার। পুলক শাহরিয়ার প্রতিবেদন। শীত এলেই বাজার ভরে ওঠে নানা রঙের সবজিতে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম সবই আছে পর্যাপ্ত। তারপরও উত্তাপ ছড়াচ্ছে দামে। সরবরাহ ঠিক থাকলেও শীতকালীন সবজির দামে স্বস্তি নেই সাধারণ মানুষের। বাজার ঘুরে দেখা গেছে ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 30 টাকা দরে। নতুন আলু কেজিতে 5 টাকা বেড়ে এখন 25 টাকা। শিম 40 টাকা, টমেটো কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। মূলা 30 টাকা আর বেগুন 60 টাকার কেজি দরে বিক্রি হচ্ছে। কামলা মানে শীতে বাড়িতে আছে না, এই কারণে মাল বাজারে কম আসে, একটু দাম হালকা একটু বাড়ছে। টাটকা সবজি পাওয়া যাচ্ছে, এটা হলো বড় কথা, কিন্তু রেটটা একটু বেশি। এই সময় তো সবজি 25-30 টাকা কেজি হলে পরে বেটার হয়। করলা কিনতে গুনতে হচ্ছে কেজিতে 100 টাকা, গাজর 50 টাকা, শসা 120, লাউ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। কাঁচা মরিচের দামে ঝাল আরও বেশি, প্রকারভেদে 80 থেকে 100 টাকা কেজি। তবে ঝাঁজ কমেছে পেঁয়াজে, বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। শীতের কারণে একটু আমদানি কমেছে, এই কারণে একটু দাম বাড়ছে। গত সপ্তাহে ছিল 60 টাকা 80 টাকা, এখন 80 থেকে 100 টাকা। এই সিজনে এগুলি টমেটো 15 টাকা 20 টাকা 30 টাকা হওয়ার কথা, 80 টাকা 100 টাকা বিক্রি করতেছে। ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম বাড়ানো হচ্ছে। শীতকালীন সবজির দাম কমার কথা থাকলেও সাধ্যের বাইরে চলে যাচ্ছে সবজির দাম।
গ্রামে দেখা যায় একটা ফুলকপি 10 টাকা হলে কিনতে পাওয়া যায়, কিন্তু এটা কারণ বাজার আস্তে আস্তে 30 টাকা আজকে। সবজির পাশাপাশি বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়, আর সোনালী মুরগি 280 টাকায়। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম প্রত্যাশা অনুযায়ী না কমায় নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ ক্রেতাদের। শারিয়াজামান পুলক, এখন, ঢাকা। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল থেকে। শেষ হয়েছে বেশিরভাগ স্টল বরাদ্দের কাজও। তবে এ মেলা ঠিক কতটা আন্তর্জাতিক সেই বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। অর্থনীতিবিদরা বলছেন বেরিয়ে আসতে হবে গতানুগতিক মেলার আয়োজন থেকে। সুফল পেতে আন্তর্জাতিক শর্ত মেনে মেলার আয়োজনের পরামর্শ দিয়েছেন তারা। নাইম কামালের বিশেষ প্রতিবেদন। টুংটাং শব্দ আর আগুনের এই স্ফুলিঙ্গই বলে দিচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য প্রস্তুত হচ্ছে স্টল। বরাবরের মতো এবারে মেলাও হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। শেষ সময়ে নির্মাণ কাজ সম্পন্ন করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কারিগররা। ব্যবসায়ীদের আশা, স্টল প্রস্তুত হলে প্রথম দিন থেকেই পুরোদমে বেচাকেনা শুরু হবে। আমাদের প্রায় 80% কাজ ডান, আর সর্বোচ্চ আমাদের কালকে বা সকালের মধ্যে উদ্বোধনের আগে আমরা হ্যান্ডওভার দিয়ে চলে যাব। বর্তমানে 70% কাজ ডেকোরেশনের কাজ কমপ্লিট। এখন আমরা শুধু মাল ডিসপ্লে করব। যারা মিস্ত্রি আছে তারা করে দিয়ে গেছে, এদের এখন নিজেদের কাজ নিজেরা এসে ডিসপ্লে করতে হবে, গুছাইতে হবে। এতটুকু করলে আমাদের এখন সম্পূর্ণ হবার। টেক্সটাইলে একটা আমরা অফার দিছি, সেটা হচ্ছে এক সেট 23 কিনলে হচ্ছে 550 টাকা, 3 সেট একসাথে কিনে হচ্ছে 1400 টাকা। ইপিবির তথ্য বলছে এবছর ছোট বড় মিলিয়ে থাকছে 350-এরও বেশি স্টল ও প্যাভিলিয়ন। এসব স্টলে থাকবে ইলেকট্রনিক সামগ্রী, কারাগারে প্রস্তুতকৃত বিভিন্ন পণ্য, 3 পিস সহ নানা পোশাক, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য। তবে এ মেলা ঘিরে যেন বিতর্কের শেষ নেই। নামে আন্তর্জাতিক হলেও এ মেলা সয়লাভ থাকে নিম্নমানের পণ্যে। যেসব পণ্য গুলিস্তানের ফুটপাত কিংবা রাজধানী চকবাজারে সহজেই মেলে, সেসব পণ্যের অধিকাংশই পাওয়া যায় এখানে, যা বিক্রিতে থাকে নানা অফারের ফাঁদও। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা করতে হলে পণ্যের গুণগত মান হতে হবে আন্তর্জাতিক মানের, মানতে হবে বেশ কিছু শর্ত। পুরো কৌশলটাকে ঢেলে সাজাতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য হলে বাণিজ্যের বায়ার কারা, তারা কি বাংলাদেশে আসবে নাকি তারা তাদের কাছে আমাদের যেতে হবে, এটা ভেবে থাকা দরকার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আছে এরকম পণ্য যেগুলো, সেই পণ্যগুলোই নিয়ে যেতে হবে। মানে শত শত বাহারি পণ্য নিয়ে এখানে যে লাভ নাই। তৃতীয়ত, B2B'র উপর মূল ফোকাস করতে হবে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের গুণগত মান ধরে রেখে নিশ্চিত করা হয় বিদেশি ক্রেতা ও বিক্রেতার অংশগ্রহণ, যার মাধ্যমে পাওয়া যায় নতুন নতুন পণ্যের ক্রয়াদেশ। অন্যদিকে দেশীয় আমদানিকারকরা আমদানির পণ্য খুঁজতে বিদেশ না গিয়ে মেলার মাধ্যমে সেই সুযোগ লুপে নেন। রাজধানীর খোলা মাঠ থেকে নারায়ণগঞ্জের আধুনিক এই ভবন সময়ের সাথে পাল্লা দিয়ে আধুনিক হয়েছে স্থান, তবে আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছর লোকাল পণ্যে সয়লাভ হয় এই মেলা, তবে অন্তর্বর্তী সরকারের এই সংস্কারের মৌসুমে আন্তর্জাতিক হয়ে উঠবে আন্তর্জাতিক মেলা, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নাইম কামাল, এখন। নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ আগুনে পুড়ল নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত ঐতিহাসিক একটি গির্জা। 1872 সালে নির্মিত এই গির্জাটি আমস্টারডাম শহরের ইতিহাসের অংশ ছিল। অগ্নিকাণ্ডে গির্জার বিশাল একটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে এখনো কিছু জানায়নি। শেষ করছি এখন ঢাকা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।